হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আর কিভাবে লিখলে তোমরা 8-এ 8 পেতে পারো সেটাও তোমরা বুঝতে পারবে। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন টাইপের দিতে হবে, অর্থাৎ ভূমিকা টাইপের দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে এবং ব্রিটেনের মতো এখানে একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়েছে। ডক্টর আম্বেদকর গণপরিষদে বলেছিলেন, আমাদের রাষ্ট্রপতি ব্রিটেনের রাজার মতো সমান পদমর্যাদার অধিকারী। তাই তিনি রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান নন। তিনি জাতির প্রতিনিধিত্ব করেন কিন্তু জাতিকে শাসন করেন না। তার সত্ত্বেও সংবিধানের বিভিন্ন ধারায় তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তাকে একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান বলা যাবে না। এবার দেখো রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। এখানে প্রথম হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের 53-1 নম্বর ধারায় বলা হয়েছে, কেন্দ্রের যাবতীয় শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে, তার নামে সব কাজ চলবে। আর এই অধিকার বলে তিনি নিম্নলিখিত ক্ষমতা ভোগ করেন। এক হচ্ছে নিয়োগ ও অপসারণ ক্ষমতা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়া তিনি অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, নির্বাচন কমিশন, রাজ্যপাল ইত্যাদি ব্যক্তিদের নিয়োগ করেন, অথবা রাজ্যপাল, মন্ত্রী প্রভৃতি ব্যক্তিদের অপসারিত করতে পারেন। পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অপসারিত করার ক্ষমতা তার আছে। তবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষেত্রেও পার্লামেন্টের অনুমোদন লাগে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বাধিনায়ক। এই ক্ষমতা বলে তিনি স্থল, বিমান, নৌবাহিনীর প্রধানদের নিয়োগ করেন। যুদ্ধ ও শান্তি ঘোষণার দায়িত্ব তার। তবে এগুলিকে কার্যকর করতে গেলে পার্লামেন্টের অনুমোদন লাগে। এবার হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। ব্রিটেনের রানীর মতো রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। তার ফলে তিনি নিম্নলিখিত আইন সংক্রান্ত ক্ষমতা ভোগ করেন। 1 নম্বর হচ্ছে অধিবেশন আহ্বান। রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন। প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন। এই ভাষণে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিগুলিকে লোকসভা ও রাজ্যসভায় জানান। যে কোনো কক্ষের অধিবেশন স্থগিত রাখতে পারেন। প্রয়োজনে লোকসভা ভেঙে দিতে পারেন। কোনো বিলের ওপর কক্ষের মধ্যে, এখানে দেখো কোনো বিষয়ে উভয় কক্ষ হবে, এটা উভয় কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকতে পারেন। কে ডাকতে পারেন? রাষ্ট্রপতি। তারপর দেখো বিলের অনুমোদন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। তিনি কোনো বিলে স্বাক্ষর না করে পুনরায় বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। তবে অর্থ বিলে সম্মতি দিতে বাধ্য। এছাড়া কোনো রাজ্যপাল রাজ্যের আইনসভার অনুমোদিত কোনো বিল সম্মতির জন্য তার কাছে পাঠাতে পারেন। তার কাছে পাঠানো বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে পারেন, নাও পারেন, আবার পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। এবার হচ্ছে জরুরি আইন জারি। জরুরি আইন জারির ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে এখানে বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। তাছাড়া আদালত কর্তৃক দেখো, এখানে জরুরি আইনটা আগে বলে দিই। যখন সংসদের অধিবেশন থাকে না, তখন রাষ্ট্রপতি প্রয়োজন হলে জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। এগুলি আইনের মতো কার্যকর হয়, তবে পরে সংসদের অনুমতি নিতে হয়। এবার পরের পয়েন্ট হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। তাছাড়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন বা মৃত্যুদণ্ড রদ করতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষমতা দেখো, রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুর প্রস্তাব সংসদে পেশ করা যায় না। আকস্মিক তহবিলের দায়িত্ব তার হাতে থাকে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টনের জন্য তিনি অর্থ কমিশন গঠন করেন। এবার জরুরি অবস্থার ঘোষণার ক্ষমতা। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। 352 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি মনে করেন যুদ্ধ বা আক্রমণের ফলে ভারত বা তার কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা
হতে পারে, তবে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে, তবে 1 মাসের মধ্যে তাকে সংসদের অনুমোদন নিতে হয়। এই ঘোষণার ফলে তিনি স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারেন, রাজ্যকে শাসনের ব্যাপারে নির্দেশ দিতে পারে। এবার হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা। 356 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি রাজ্যপাল বা অন্য কোনো সূত্র থেকে জানতে পারেন যে রাজ্যের সংবিধান অনুযায়ী চলছে না, তখন তিনি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এই ঘোষণার মাধ্যমে সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন, পার্লামেন্টের হাতে রাজ্যের আইন সবার ক্ষমতা তুলে দিতে পারেন। এবার হচ্ছে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা। 360 নম্বর ধারায় বলা হয়েছে, ভারত বা তার কোনো অংশে যদি আর্থিক সুনাম নষ্ট হয় তাহলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই ঘোষণার মাধ্যমে তিনি রাজ্যকে আর্থিক ব্যাপারে নির্দেশ দিতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কমাতে পারেন। এবারে পদমর্যাদা দেখো, পদমর্যাদার ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেকে বলেছেন প্রকৃত ক্ষমতার অধিকারী। সেখানে প্রথমত দেখো, সংবিধানের 53-1 নম্বর ধারায় বলা হয়েছে, কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে, তিনি নিজে বা কর্মচারীদের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এতে প্রমাণিত হয় যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী। দ্বিতীয়ত বলা হচ্ছে, রাষ্ট্রপতি বিশেষ অবস্থায় নিজের খুশি মতো প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন, যেমন সংখ্যালঘু দলের চরণ সিংকে নিয়োগ করেছিল। আবার তৃতীয়ত দেখো, রাষ্ট্রপতি নিজের খুশি মতো জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি এমনকি জরুরি অবস্থা ঘোষণা করে সব ক্ষমতা নিজের হাতে নিতে পারেন, আর এই কাজ সংবিধান বিরোধী হবে না। চতুর্থ পয়েন্ট লিখতে হবে না, 3টে পয়েন্ট লিখলেই যথেষ্ট। এবার অনেকে বলছেন প্রকৃত ক্ষমতার অধিকারী নয়। সেখানে বলা হচ্ছে, দেখো 42 নম্বর সংশোধনীতে পরিষ্কারভাবে বলা হয়েছে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করবে। 44 নম্বর সংশোধনীতে বলা হয়েছে যে মন্ত্রিসভার প্রস্তাব ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। আর তৃতীয়ত কি, মন্ত্রিসভা লোকসভার কাছে দায়ী থাকে, রাষ্ট্রপতির কাছে নয়। রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী হলে মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে দায়ী থাকতেন। এবার পরের পয়েন্ট যেটা আছে উপসংহার দেখো, ভারতের রাষ্ট্রপতির উল্লেখিত ক্ষমতা বিশ্লেষণের পর রাষ্ট্রপতিকে প্রভূত ক্ষমতার অধিকারী বলে মনে হতে পারে। তত্ত্বগতভাবে তিনি তাই, কিন্তু বাস্তব পরিস্থিতিতে অন্য। রাষ্ট্রপতি যে ক্ষমতাই প্রয়োগ করুক না কেন, তাকে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তিনি হলেন নাম সর্বস্ব শাসক, প্রকৃত শাসক নন। তিনি শুধুমাত্র নাম সর্বস্ব শাসক নন, ভারতের রাষ্ট্রপতি জাতির প্রতীক, সংবিধান রক্ষাকর্তা হিসাবে পরিচিত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু শাসন বিভাগের প্রধান বলে বিবেচিত হন না। তার সত্ত্বেও ভারতের রাষ্ট্রপতিকে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। পরের ক্লাসে তোমাদের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব।